একটা অন্তর্বর্তী সরকার, তার ক্ষমতা আবার কি ভয়ঙ্কর অসীম, মানুষ হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন। সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নতুন যেভাবে লোক নেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন, তাকে কেন্দ্র করে, সেসব বিষয়কে কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটছে, একের পর এক রহস্যের জন্ম হচ্ছে। সবশেষ গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, শিক্ষা বিষয়ে যিনি বিশেষ সহকারী ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে কি একটা গভীর রহস্য আমরা খুঁজে পেলাম। খুব স্বাভাবিকভাবেই তিনিও খুলাসা করলেন না কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করছেন, কেন তিনি পদত্যাগ করছেন, তার কিছুটা ইঙ্গিত বা কিছুটা গন্ধ আমরা খুঁজে পাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের বক্তব্যে। যে শফিকুল আলম সরকারের বিদেশি নীতি, কূটনীতি, রাজনীতি, জাহাজের খবর থেকে শুরু করে আলু পটলের খবর পর্যন্ত তিনি বয়ান দেন জাতিকে। তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন আমি জানি না বিষয়টি, তার দপ্তর থেকে শুনেছি যে তিনি পদত্যাগ করছেন। যিনি এত বেশি কথা বলেন, এত বেশি খোঁজখবর রাখেন, জাতিকে নসিহত করেন, সেই শফিকুল আলম তিনিও মুখে কুলু পেটে রইলেন এম আমিনুল ইসলামের পদত্যাগের কারণ সম্পর্কে। এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টি অবশ্যই রহস্যজনক। তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত কয়েকদিন আগে যখন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে নিজে জানালেন যে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেতে যাচ্ছেন। সকালে এই পোস্ট তিনি দিলেন, দুপুরের পরপরে আমরা দেখলাম নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরারের নাম, এবং তার পরপরই আবার অধ্যাপক আমিনুল ইসলাম তার নিজের স্ট্যাটাসটি তুলে নিলেন, ডিলিট করে দিলেন। আবার এনজিওগ্রাম বলা হয় এই সরকারকে, সবই এনজিও থেকে এসেছেন, আবার কেউ কেউ চট্টগ্রাম থেকে আসছেন, সব মিলিয়ে এনজিওগ্রাম। তো এনজিওগ্রামের বাইরে এবারও যেতে পারলেন না আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। তার নিজের এনজিও আছে, তিনি অভিবাসন বিষয় বিশেষজ্ঞ, তিনি নিঃসন্দেহে অভিবাসন বিশেষজ্ঞ, কিন্তু শিক্ষা ক্ষেত্রে তার কোথায় মিনিমাম অবদান আছে আমাদেরকে একটু প্লিজ জানানোর চেষ্টা করুন। আমরা উপকৃত হবো। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, সব বিষয়ে তার খোঁজখবর রাখতে পারি না, কিন্তু যতদূর জানি তিনি তো শিক্ষা বিষয়ে তার মিনিমাম তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, অথচ এই ব্যক্তি হলেন শিক্ষা উপদেষ্টা। মানুষ কেন বলবে না এনজিওগ্রাম সরকার? যাই হোক, যখন অধ্যাপক এম আমিনুল ইসলাম তার অফিস কক্ষ থেকে বেরিয়ে বা সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন সাংবাদিকদের মুখোমুখি হলেন। সাংবাদিকরা অনেকভাবে চেষ্টা করেছেন কারণটি জানার জন্য, এবং খুব স্পর্শকাতর প্রশ্ন, খুব বিনয়ের সঙ্গে প্রশ্নগুলো করেছেন, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। 8টি অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করা হয়েছে, এক এক সাংবাদিক এক এক ধরনের প্রশ্ন করেছেন, কিন্তু তিনি কোনোভাবেই কোনো কথা বলতে চাননি। শুধু বলেছেন আমি কারণ সম্পর্কে কিছু বলতে চাই না। তার কাছে প্রশ্ন ছিল যে কেন পদত্যাগ করছেন, তিনি বলছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রশ্ন ছিল শিক্ষানুরাগী মানুষ হিসেবে এই 4 মাসে কোনো আউটপুট আপনি দিতে পেরেছেন কিনা, এই কারণেই কি কোনো ধরনের বিতর্ক থেকেই কি আপনি পদত্যাগ করছেন। প্রশ্ন ছিল পদত্যাগটা কি নিজের ইচ্ছাই করছেন নাকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরও তিনি কোনো ধরনের কোনো মন্তব্য করলেন না, তিনি বললেন আমি এই বিষয়ে কথা বলবো না। তার কাছে আরো প্রশ্ন ছিল যে আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন, মানে এই যে প্রায় 4-5 মাস, শিক্ষার বর্তমান অবস্থা কি করা উচিত, শিক্ষার উন্নয়নের জন্য কোনো ধরনের কোনো পরামর্শ আছে কিনা। তিনি কোনো ধরনের কথা বলবেন না, কোনো পরামর্শ দিবেন না, এতটাই শক্ট হয়েছেন তিনি। তার কাছে প্রশ্ন ছিল যে আপনার এই সময় শিক্ষার উন্নয়নে কিছু করতে পেরেছেন কিনা। তারপরেও তিনি কোনো কথা বললেন না, তিনি চুপ রইলেন, শুধু একই কথা বারংবার বলে যেতে চাইলেন যে আমি কোনো ধরনের কোনো মন্তব্য করবো না, এই বিষয়ে কোনো কথা বলবো না। পরবর্তীতে সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কাজে সম্পৃক্ত থাকবেন কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। এবং তার ইন্টারভিউটি বা নিউজটি যারা দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যেন তিনি
ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছেন, খুব কষ্টে সামলাচ্ছেন কেন তিনি অপমানিত হলেন। স্পষ্ট যে তিনি অপমানিত হয়েছেন এরকমটা আমাদের কাছে মনে হচ্ছে তার মুখভঙ্গিতে, তার জেস্টারে, তার বডি ল্যাঙ্গুয়েজে। কি এমন ঘটেছে? এই জন্য বলছি যে অনেক কিছুই ঘটছে, এবং কোন কোন গণমাধ্যম স্পষ্ট করে জানিয়েছে তিনি পদত্যাগ নিজের ইচ্ছায় করেননি, সরকারের পক্ষ থেকে চাওয়া হচ্ছিল যে তিনি যেন না থাকেন, অর্থাৎ সরকারই চাইনি তিনি তার পদে বহাল থাকেন। তাহলে কেন চাননি? এটা মানুষের জানার রাইটস আছে। অনেক কিছু ঘটছে, যেটি শুরুতে বলছিলাম, কোনো কিছুর কোনো ধরনের কোনো জবাবদিহিতা নেই। অসীম শক্তির ক্ষমতার অধিকারী এই সরকার। আবার অন্যান্য উপদেষ্টার ক্ষেত্রে তো বলা যায় যাদের পদত্যাগ করার কথা, যাদেরকে মানুষ চাইছে না, পুরো সরকারকেই তো মানুষ চাইছে না। তারপরে যদি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বলি যে অনেক উপদেষ্টার ক্ষেত্রে অনেক ধরনের আপত্তি রয়েছে, সংস্কৃতি উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বড় পরিবেশ বিষয়ক উপদেষ্টা, অনেকের বিষয়, তারা তো আর পদত্যাগ করেন না। কিভাবে যেন ম্যানেজ করে তারা টিকে থাকেন, এবং তারা আবার ক্ষমতার চর্চা করেন। আর মাহফুজ আলম, তিনি উজিরে খামোখা নন, তাকে যারা উজিরে খামোখা বলেন, ভয়ঙ্কর শক্তি নিয়ে তিনি ক্ষমতার চর্চা করছে। এখানে ছিলেন 4-5 মাস দপ্তরবিহীন অবস্থায়, পরবর্তী দপ্তর দেওয়া হলো, কোন দপ্তর দেওয়া হলো আমরা জানি, এবং তিনি কথায় কথায় যুদ্ধের ডাক দেন। কি মাস্টার প্ল্যান তিনি করছেন। এর আগে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি শিক্ষা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন, এবং এই সরকারের সবচেয়ে অভিজ্ঞ মানুষটি হচ্ছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। তিনি তো সেই জেনারেল এরশাদ যখন পদত্যাগ করলেন 1990-এ, বিচারপতি শাহাবুদ্দিন সরকারের সময় তিনি উপদেষ্টা, অস্থায়ী সরকার উপদেষ্টা, পরবর্তী আবার 1996 সালের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হলেন। তার মতো আর কোন অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে এই সরকারের দ্বিতীয়টি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে অভিজ্ঞ ব্যক্তি তিনি, এবং তিনি যে অর্থনীতির অধ্যাপনা করতে, একজন অর্থনীতির মানুষ হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে তার সম্পর্কে মানুষের সম্মান অগাধ, কিন্তু তিনিও কাজ করতে পারছেন না। এবং তিনি শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন, একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল। জাতীয় শিক্ষা নীতি যে কমিশন এর আগে হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, সেখানে তার ইনভলভমেন্ট ছিল, তিনিও থাকতে পারলেন না, শিক্ষা উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিলেন। কিন্তু যাদের থাকার কথা নয়, তারা মহা আরামে ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে টিকে আছেন। কে যাচ্ছে, কে বের হচ্ছে, এটা নিয়ে সরকারের মধ্যে কোন ধরনের কোনো জবাবদিহিতার বলাই নেই, প্রয়োজন মনে করে তারা। ভোটের মাধ্যমে তো আসেনি, কোত্থেকে উড়ে আসছে, এক গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার, এটুকু বলে বলে আমরা তাদেরকে একেবারে উপরে তুলে ধরছি। বাস্তবতা স্বীকার করতে হবে, আমাদেরকে সত্য উচ্চারণ করতে হবে। এখন এই মুহূর্তে তাদের যে ধরনের কাজকর্ম এই 7 মাসে একেবারে পুরোপুরি ব্যর্থ প্রত্যেকটি জায়গায়। অতএব তাদেরকে নিয়ে প্রশ্ন করার সময় এসেছে, অবশ্যই প্রশ্ন করতে হবে সবাইকে।